শুরুতেই একটা প্রশ্ন রাখি, যুদ্ধের ৩৪ দিন পেরিয়ে যাওয়ার পরও যদি একটা দেশ আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আসলে কে জিতছে এই লড়াইটা, আর কে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে? আপনি কি খেয়াল করেছেন এই যুদ্ধে প্রতিদিন নতুন নতুন চমক আসছে, কিন্তু শেষের কোনো স্পষ্ট ছবি নেই? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান কেন দুর্বল না হয়ে বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, কেন যুক্তরাষ্ট্র দিন দিন একা হয়ে যাচ্ছে, আর এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আপনি দেখছেন হেডলাইন বাংলা। যদি সত্যি তথ্যভিত্তিক বিশ্লেষণ ভালো লাগে তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আমরা আরও গভীরে যাব। যুদ্ধের ৩৪তম দিনে এসে চিত্রটা একদম বদলে গেছে। শুরুতে অনেকেই ভেবেছিল ইরান দ্রুত ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা এখন একেবারে উল্টো। ইরান এখন পাল্টা আঘাতে আরও আক্রমণাত্মক, আরও সংগঠিত। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড যে পদক্ষেপ নিয়েছে সেটা শুধু সামরিক না, এটা এক ধরনের মেসেজ। তারা দেখাতে চেয়েছে এই যুদ্ধ তাদের জন্য শেষ লড়াই না, বরং শুরু। একসাথে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন। ভাবুন একবার, রাতের অন্ধকারে আকাশ ভরে গেছে আগুনে। এই দৃশ্য শুধু সামরিক শক্তি না, এটা মানসিক চাপও তৈরি করে। শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়ার এক বিশাল কৌশল। আর এখানেই একটা বড় প্রশ্ন আসে, এত বড় আক্রমণের পরও যদি ইরান থামে না, তাহলে কি তারা আরও বড় কিছু প্রস্তুত করছে? এই জায়গায় আপনার মতামত জানতে চাই। আপনি কি মনে করেন এই যুদ্ধ কি এখনই থামবে নাকি আরও বড় রূপ নেবে? কমেন্টে লিখে জানান, আমি পড়ব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ ছিল না, পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিতেও সরাসরি আঘাত এসেছে। বাহরাইন, কুয়েত, এই জায়গাগুলো কিন্তু শুধু নাম না, এগুলো যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক শক্তির কেন্দ্র, আর সেখানে আঘাত মানে সরাসরি চ্যালেঞ্জ। এই ঘটনাটা খুব ছোট করে দেখার সুযোগ নেই, কারণ এর মানে হলো ইরান শুধু প্রতিরোধ করছে না, তারা খেলার নিয়মই বদলে দিচ্ছে। ইসরায়েলের ভেতরেও বড় ধরনের আঘাত লেগেছে, সাধারণ মানুষ আহত, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধ যখন সাধারণ মানুষের জীবনে ঢুকে পড়ে, তখন সেটা আর শুধু সামরিক লড়াই থাকে না, সেটা হয়ে যায় মানবিক সংকট। এখানে একটা বাস্তবতা খুব পরিষ্কার, যুদ্ধের কোনো ক্লিন সাইড নেই, দুই পক্ষেই ক্ষতি, দুই পক্ষেই চাপ। আপনি যদি এই ধরনের গভীর বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটাই শেয়ার আমাদের আরও বড় করে তুলতে পারে। এবার আসি ইরানের ভেতরের চিত্রে। ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিষয়টা হলো, এই ধ্বংসের মধ্যেও ইরান তাদের অবস্থান বদলাচ্ছে না, বরং তারা বলছে আরও ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আছে। এটা কোনো সাধারণ ঘোষণা না, এটা মানসিক যুদ্ধের অংশ। তারা দেখাতে চাইছে আমরা ক্লান্ত না, আমরা থামব না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি একটা দেশ এত ক্ষতির পরও যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে কি সেটা শক্তির প্রমাণ নাকি বাধ্যবাধকতা? আপনার কি মনে হয়? নিচে কমেন্টে জানান। এবার আসি যুক্তরাষ্ট্রের অবস্থানে। শুরুতে তারা ছিল সবচেয়ে শক্তিশালী, কিন্তু এখন চিত্রটা বদলাচ্ছে। মিত্ররা দূরে সরে যাচ্ছে, ইউরোপ সাপোর্ট দিচ্ছে না, নেটোর মতো বড় জোট পর্যন্ত সরাসরি অংশ নিচ্ছে না। এটা যুক্তরাষ্ট্রের জন্য শুধু সামরিক না, কূটনৈতিক ধাক্কা। কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, লাগে সমর্থন, লাগে জোট। আর যখন সেই জোট ভেঙে যেতে শুরু করে, তখন সবচেয়ে শক্তিশালী দেশও দুর্বল হয়ে পড়ে। এখানে একটা ব্যাপার খেয়াল করুন, ট্রাম্প বারবার বলছেন যুদ্ধ শেষের দিকে, কিন্তু বাস্তবতা বলছে যুদ্ধ আরও জটিল হচ্ছে। এই দ্বন্দ্বটাই এখন সবচেয়ে বড় বিষয়, কথায় এক বাস্তবে আর এক। এই জায়গায় ভিডিওটা একটু থামিয়ে আপনি নিজে ভাবুন, আসলে কে সঠিক, বক্তব্য নাকি বাস্তবতা? যদি এই বিশ্লেষণ আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে তাহলে লাইকটা দিয়ে দিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, হরমুজ প্রণালী। এই একটা জায়গা পুরো পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এটা বন্ধ মানে তেলের সরবরাহ বন্ধ, দাম বাড়বে, প্রভাব পড়বে বাংলাদেশ থেকে ইউরোপ পর্যন্ত। এই প্রণালী নিয়েই এখন সবচেয়ে বড় টানাপোড়েন। যুক্তরাষ্ট্র চাইছে এটা খুলতে, কিন্তু নিজেরা সরাসরি কিছু করতে পারছে না। মিত্রদের বলছে এগিয়ে আসতে, কিন্তু কেউ আগ্রহী না। এটা অনেকটা এমন যেখানে নেতা নিজেই পথ খুঁজে পাচ্ছে না। এখানে একটা বড় বাস্তবতা আছে, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের না, এটা পুরো বিশ্বের। আপনি হয়তো সরাসরি যুদ্ধক্ষেত্রে নেই,
কিন্তু এর প্রভাব আপনার জীবনে আসবেই। তেলের দাম, খাদ্যের দাম, অর্থনীতি, সব কিছুতে। তাই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাই জানুক আসলে কি হচ্ছে। এবার আসি লেবানন ফ্রন্টে। এখানেও লড়াই চলছে এবং ইসরায়েল এখানে চাপে আছে। প্রক্সি যুদ্ধ, এই শব্দটা অনেকেই শোনেন, কিন্তু এর বাস্তব রূপ এখানেই দেখা যায়। এক দেশের যুদ্ধ আরেক দেশে ছড়িয়ে পড়ছে। এটা যুদ্ধকে আরও দীর্ঘ, আরও জটিল করে তোলে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধ এখন আর নিয়ন্ত্রণে নেই। এটা ছড়িয়ে পড়ছে, পরিবর্তন হচ্ছে, নতুন নতুন ফ্রন্ট তৈরি হচ্ছে। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধ কি শেষ হবে আলোচনায়, নাকি আরও বড় ধ্বংসের মধ্য দিয়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে জিতবে, নাকি কেউই জিতবে না? আপনি আপনার মতামত কমেন্টে লিখুন, আমি পড়ব, উত্তরও দেব। শেষ করার আগে বলি, হেডলাইন বাংলা সবসময় চেষ্টা করে আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে। যদি এই ভিডিওটা আপনাকে নতুন কিছু বুঝতে সাহায্য করে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আসন অধ্যায় হয়তো সামনে। ধন্যবাদ।